সম্মুখে হিয়নকে বসে থাকতে দেখে চমকে উঠল। হিয়নের হাতে কয়েক রকম চকলেট, চিপস, বিস্কুট, আইসক্রিম। সেদিকে একবার তাকিয়ে দ্রুত খাটের কোনায় এসে বসে। চুল মোছায় ব্যস্ত হয়ে পড়ল প্রিহুলা। মনে মনে কঠিন শপথ করে নিল এই নিষিদ্ধ পুরুষ থেকে তাকে যোজন যোজন দূরত্ব বজায় রাখতে হবে। দুদিন বাদে তো চলেই যাবে প্রিহুলা। এখন মিথ্যে অভিনয়টুকু বাদ দিয়ে একদম চুপচাপ এড়িয়ে যাওয়াই মঙ্গলজনক। সম্মুখে হিয়নের স্থির নিগুড় দৃষ্টি। সবুজ রঙের সুতি সালোয়ার কামিজ পরে বসে আছে প্রিহুলা। হলুদাভ মুখশ্রী জুড়ে জলবিন্দু ছড়িয়ে ছিটিয়ে আছে। গভীর মনোযোগ দিয়ে চুল মোছায় ব্যস্ত কিশোরী। এইটুকু কাজেই যেন ছন্দ মিলছে। কিঞ্চিত মোহে ডুবে থাকলেও কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে হিয়নের। প্রিহুলা কি তাকে খেয়াল করেনি? করেছে অবশ্যই। তবে পরিস্থিতি এত শান্ত কি করে? হিয়নকে কি তবে এড়িয়ে যেতে চাইছে প্রিহুলা? গলা খানিক খাকারি দিয়ে বলল হিয়ন। শরীর কেমন এখন তোমার? দৃষ্টি তুলে তাকালো না প্রিহুলা। ব্যস্ত হাত দুটো কেবল থামিয়ে দিল। ছোট্ট করে উত্তর দিল, ভালো। হিয়ন অত্যাশ্চর্য বনে গেল। তাকে দফায় দফায় অবাক করছে প্রিহুলা। জ্বর আসার দরুন তার বোধবুদ্ধি হয়েছে, নাকি উল্টো জ্বরের ঘোরে মেয়েটা স্থির, নীরব, নিশ্চল। তখনকার কথাগুলো আজকে সর্বক্ষণ মস্তিষ্কে বিচরণ করেছে হিয়নের। মেয়েটা কেমন উদ্ভট আচরণ করছিল। ভুল ক্রমেও কিশোরীর সঙ্গে দুরাচার করেছে বলে মনে হচ্ছে না তার। তবে কি অন্য কোনো কারণে হিয়নকে ভয় পায় মেয়েটা? ব্যাপারটা নিম্ন বিস্তারিত ভাবনায় ফেলে দিল। দ্বিতীয়বার জ্বর পরিমাপ করার দুঃসাহস করল না হিয়ন। অথচ সে কেবল প্রিহুলার জন্যেই বাড়িতে এসেছে আজ। নিজে একবার জ্বর পরক না করে গেলে মনটা যে উচাটন হয়েই রবে। তবে নিজেকে মস্তিষ্ক বলছে এটা অনুচিত হবে। কিশোরী তার ব্যাপারে বিরূপ ধারণা রাখুক সেটা চায় না হিয়ন। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এখানে তোমার জন্য কিছু খাবার আছে, খেয়ে নিও। টুনিকেও দিও। প্যাকেটটা সন্তর্পণে টেবিলের উপর রেখে বেরিয়ে গেল হিয়ন। কোনো হেলদোল নেই প্রিহুলার। ঠায় নিশ্চুপ কেবল বসে আছে সে। দীর্ঘ কেশগুচ্ছ চুইয়ে টুপটুপ জল পড়ছে মেঝেতে। শরীর অসাড় হয়ে আছে কেমন। ঈষৎ শীতের সর্বাঙ্গ মৃদু কাঁপছে। পা দুটো খাটের উপর তুলে নিজেকে মোটা সোটা কাঁথা দিয়ে আবৃত করে নিল প্রিহুলা। এখন থেকে চলে যাবে ভাবতেই চোখের কোনা বেয়ে নেমেছে নোনা স্রোত। অথচ কারণটুকু নিজের কাছেই অজানা। এখানে তো আপন বলতে তুলি যাওয়ার জন্যে পা বাড়াতেই পিছু ডাকলো প্রিহুলা। কথা বলতে গিয়ে খেয়াল হলো তার কণ্ঠস্বর জড়িয়ে যাচ্ছে। দাঁতের পাটি বোধহয় লেগে আসতে চাইছে। কাটা কাটা শব্দে কোনো রকম বলল, এই খাবারগুলো কার জন্য পিহুলা আপু? তোর জন্য। টনি আর কথা বাড়ালো না। দ্রুত প্যাকেট থেকে চকলেট নিয়ে খাওয়া শুরু করলো। মিনিট 5 পরে তুলি আসলো তিতিনের রুমে। টনির দিকে দৃষ্টি পড়তেই চোখ মুখ কুঁচকে বলল, এই মাইয়াটারে পাঠাইছিল বাবিরে ডাকবার জন্যে, আর এদিকে দেহ সে নিজেই খাইতে বসছে। একটা কাজ দিলে ওইটা ঠিকঠাক করতে হয়। তুলির কথা শুনে ভয়ার্থ টুনি আধো খাওয়া চকলেটটা রেখে দিল। প্রিহুলার পানে নজর দিতেই এগিয়ে গিয়ে কপালে গলায় হাত রাখলো তুলি। গা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় খানিকটা বেশি শীতল মনে হচ্ছে। মুখের রং পাল্টে ফ্যাকাশে রক্ত শূন্য হয়ে আছে। পরক্ষণে কাঁথার ভিতর থেকে প্রিহুলার হাত বের করে নিয়ে বলল তুলি, ছোট থেকে এই শিক্ষাটা জানা থাকতে হয়। ভাবি, আপনার শরীর তো বেশি ঠান্ডা লাগতেছে, প্রেশার কমছে মনে হয়। বিকেলে যে একটু ফল মুখে দিলেন, আর তো কিছুই খাইলেন না। বাইরে তো বাসায় নাই, নয়তো তারে ডাকতে পারতাম এখন। হে আজকে বাসায় ফিরবো না। আচ্ছা খারান, আমি দেখতেছি কি করুন যায়। তোমার ভাই আসবো না কেন তুলি আপু? দরজার কাছে দাঁড়িয়ে থেকে উত্তর দিল তুলি, হে তো অপারেশন করে, জানেন না আপনি? হার্টের অপারেশন আছে আজকে। যেদিন অপারেশন তাহে ওই দিন খালাম্মারে ফোন দিয়া বইলা দেয় আজকে আপনি অসুস্থ দিকে কিছু সময়ের জন্য বাড়িতে আসছে, রাতে আর ফিরবো না। হ্যাঁ,
কথাটুকু বলে প্রস্থান করলো তুলি। এপাশে কাত হয়ে শুয়ে মেঝেতে দৃষ্টি রাখলো প্রিহুলা। এই মুহূর্তে তার কিরূপ প্রতিক্রিয়া জানানো উচিত ভেবে পাচ্ছে না। কেন বারংবার লোকটা তাকে এত দয়া করুণা দেখাচ্ছে? শুধুমাত্র প্রিহুলার অসুস্থতার জন্যে ছুটে এসেছে, নাকি ডাক্তার হিসেবে তার কর্তব্য ছিল এটা? ছোট্ট মস্তিষ্কে ঠাউর হয় না। মিনিট 10-এর মধ্যে স্টিলের পেয়ালা সমেত রুমে প্রবেশ করলো তুলি। ব্যস্ত গলায় খাটের পাশে বসতে বসতে বলল, এখন রসুন মিশানো সরিষার তেল গরম করে নিয়ে আসছি ভাবি। হাতে পায়ে মালিশ করলে দেখবেন ঠান্ডা চলে যাইব। এক্কেরে ম্যাজিকের মতন কাজ করে। তুলির কথায় ভাবনার অবসান হলো প্রিহুলার। নির্বাক দৃষ্টি ফেলে চেয়ে রইল। সম্মুখে বসে থাকা শ্যামাঙ্গী মেয়েটার মুখে যেন মায়া ঠাসা। 18 বয়স, আর কত হবে, বড়জোর 17-18। তুলি যে এই বাড়ির কেউ নয় সেটা অনেকটা পরে গিয়ে বুঝেছে প্রিহুলা। তার পরনে কাপড় চোপড় গুছিয়ে নিপুণভাবে চলাফেরা দেখে বাইরের যে কেউ তুলিকে বাড়ির মেয়ে ভেবে ভুল করতে দুবার ভাববে না। তার সম্পর্কে কিছুই জানে না প্রিহুলা, তবে মেয়েটার চোখে মুখে দুর্দমনীয় এক শক্তি শোভিত। ততক্ষণে তুলি সযত্নে প্রিহুলার হাতে তেল মালিশ করতে লাগলো। খানিকটা ইতস্তত ভাব নিয়ে উঠে বসলো প্রিহুলা। তেলের বাটি নিচের দিকে টেনে নিয়ে বলল, আমি নিজেই দিতে পারবো আপু। বাদ সাধলো তুলি। নিজের মতো করে তেল মালিশ করাই ব্যস্ত হলো। দুর্বল শরীরে চোরাচুরি করার সাহস করলো না প্রিহুলা। কিছু সময় পেরোতেই খাবার সমেত রুমে প্রবেশ করলেন লাইলা খাতুন। অধরে টেনেছেন দীর্ঘ হাসির রেখা। অবাক প্রিহুলা কিছু বলতে পারল না। কারো প্রতি দয়া করুণা বুঝি এতটা হয়? নিজেকে এই মুহূর্তে অচিনপুরের রাজ্যের রাজকন্যা মনে হচ্ছে। তবে এই সুখ যে বেশিক্ষণ স্থায়ী হবে না। গ্রামে চলে যাবে ভাবতেই ভেতরে সূক্ষ্ম এক আফসোস বোধ হলো, যা অনর্থক। তুলিকে সরিয়ে দিয়ে পাশে বসলেন লায়লা খাতুন। প্রিহুলার মাথায় হাত বুলিয়ে দিলেন। খানিকটা জড়তা সংকোচ নিয়ে খাবার প্লেটের দিকে হাত বাড়িয়ে বলল প্রিহুলা, শরীর এখন ঠিক আছে, আমি নিজেই খাইতে পারবো শাশুড়ি। প্লেট আমার কাছে দাও তো। তুলি যখন তেল গরম করতে গেল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম আবার কি হলো মেয়েটার। এখন তো মনে হচ্ছে গা অনেকটা গরম হয়ে গেছে তোমার। আমরা কেউ খাইনি এখনো। তাহলে টেবিলে আসো, সবাই একসাথে খাবো। হিউনের বাবা ডাইনিং রুমেই আছে, বলেছিল খাবার পরে এসে দেখে যাবে তোমাকে। হ্যাঁ চলো, আমি যাইতে পারবো। কাঁথা রেখে উঠে দাঁড়ায় প্রিহুলা। পরক্ষণে তারা দেয় লাইলা খাতুনকে। আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা। ফাঁক ফোকর দিয়ে উকি দিচ্ছে উজ্জ্বল দীপ্তের মতো আলো। রৌদ্রতাপ যথেষ্ট সহনীয় পর্যায়ে। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে প্রিহুলা। দুদিন যাবৎ স্কুলে যায়নি সে, আর কোনো দিন হয়তো যাওয়াই হবে না শহুরে স্কুলে। খানিকক্ষণ পর বাবা আসলেই তো চলে যাবে সে। কালকে থেকে হিয়নের সঙ্গেও কোনো রকম কথা হয়নি। লোকটা ফেরার পর তিতিনের রুমের মুখও হয়নি। ডাইনিং টেবিলে একবার শুধু দেখা হয়েছিল, তাও স্বল্প সময়ের জন্য। বিষয়টা কষ্ট দিয়েছে প্রিহুলাকে। অবশ্য এসব তোয়াক্কা করে লাভ নেই। স্বপ্ন পূরণ করতে এসে নিজের সবচেয়ে বড় ক্ষতি নিজেই করলো। গ্রামে গেলে কি জবাব দেবে প্রিহুলা? বাবা যদি সঙ্গে নিতে রাজি না হয়, যে করেই হোক কোনো বাহানায় চলে যাবে প্রিহুলা। আচমকা হন্তদন্ত হয়ে ছুটে আসলো তুলি। খানিকটা হাঁপিয়ে নিয়ে প্রিহুলাকে বলল, ছাত্রা তো গ্রাম থেকে আয়সা পড়ছে ভাবি। তুলিকে এড়িয়ে দ্রুত বেরিয়ে গেল প্রিহুলা। কতদিন পর বাবাকে দেখবে ভাবতেই একরাশ আনন্দ ঘিরে ধরেছে মনে। চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে আনন্দ অশ্রুতে। সোফায় বসে জহিরের সঙ্গে খোশ গল্পে মেতেছেন জিয়াকত সাহেব। লিভিং রুমে আসতেই প্রিহুলার আঁখি দুটো হন্ডে হয়ে বাবাকে খুঁজছে। মুহূর্তেই বক্ষস্থল ছ্যাদ করে উঠল। বাবা আসেনি এটা যেন মন মানতে চাইছে না। কণ্ঠনালী ক্রমেই চেপে ধরছে কান্নার দল। চোখ উপচে জল গড়িয়ে গাল ভেজাচ্ছে। কথার মাঝে প্রিহুলার দিকে দৃষ্টি পড়তেই বললেন জহির সাহেব, এতক্ষণ পরে বাড়ির বউয়ের দেখা মিলল, তবে তা চোখে জল কেন? বাপ আসে নাই বললা? মেয়ের জন্য তো মায়া থাকতে হয়। এই যে আমি যেমন সব কাজ কাম ফালাইয়া আমার টুনিরে দেখতে আসলাম, তোমার বাপ মা তো মায়া অন্যের গারে গড়াই দিছে, নিশ্চিন্ত হইছে, হাতে আসমান ধরছে। দিবা স্বপ্ন পূরণ হওয়া যাবে, দিবা স্বপ্ন পূরণ হওয়া যারে কয়।
না আসলেও চলে, তাই না? পাশ থেকে কথার ওভার ছবি সংক্রান্ত কথা তুললেন। জহিরের বলা প্রতিটি কথা অন্তত ভেদ করে রক্তক্ষরণ বইয়েছিল প্রিহুলার। রক্তক্ষরণ বইয়ে দিল প্রিহুলার। মা তো তাকে বলেছিল বাবা আসবে। মেয়ে কিভাবে কতটুকু সুখে আছে জানবার প্রয়োজন বোধ করেনি তারা, নাকি কন্যা সম্প্রদান করে দায়সারা হয়েছেন? বাবা মায়ের অপমানটুকু যে সহ্য হচ্ছে না একদম। শায়লা খাতুন হাসি মুখে এগিয়ে এসে বললেন, এখন আসেনি, পরে আসবে। আসতেই হবে, আর সকল কিছু যাচাই বাছাই করতেই হবে, এমন তো কোনো কথা নেই। গ্রামে হিউনের দাদার নাম ডাক কি কম? সকলেই চেনে তাকে। আমার ছেলের সম্পর্কে সবাই অবগত। খুব ভালো ঘরে যে মেয়েটা বিয়ে হয়েছে, এটা কি আর বলার অপেক্ষা রাখে? এমন ঘরে বিয়ে দিতে পারলে সকল পিতামাতাই নিশ্চিন্ত থাকবে, এটাই স্বাভাবিক জহির ভাই। হ্যাঁ, কথাটা ঠিকই বলছেন ভাবি। তাছাড়া মেয়ের এত উচ্চ লেভেলে বিয়া দিছে, হাতি যত্ন তো সমানে সমানে করতে হইব। খালি হাতে মায়ের বাড়িতে আসতে পারবো না বললেই হয়তো লজ্জায় আসে নাই। কিছু না নিয়ে আসলেই বা কি হইতো? এই নিয়ে কি কিছু বলতাম আমরা? তাদের আর্থিক অবস্থা তো আমাদের জানাই আছে। জহির চাচা, আমি আপনার সাথে গ্রামে যাব, দয়া কইরা আমারে নিয়ে যাবেন। কথাটুকু শুনে চোখ দুটো জলজল করে উঠল জহিরের। এ তো মেঘনা চাইতে বৃষ্টি। কাজ এত সহজ হবে ভাবতেই পারেনি সে। শিকারে নিজেই যে ধরা দিচ্ছে। রাত 8টার দিকে বাড়ি ফিরল হিয়ন। পরিশ্রান্ত চোখে মুখে লিভিং রুমে প্রবেশ করতেই মায়ের চিন্তিত মুখখানা দেখতে পেল। ছেলেকে দেখে অধরষ্ট একটু মলিন হাসি টানলেন লাইলা খাতুন। চিন্তার ভাঁজের আড়ালেই রয়ে গেল মৃদু হাসিটুকু। বিষয়টা সম্পূর্ণই ধরা দিয়েছে হিয়নের চোখে। আপাতত ক্লান্ত শরীর টেনে নিজের রুমে পা বাড়ালো সে। ছেলেকে কিছু বলার জন্য উদ্যত হতে গিয়েও থেমে গেলেন লাইলা খাতুন। তিতিনের রুম পেরিয়ে যাওয়ার সময় সেদিক এক পলক দৃষ্টি ফেলল হিয়ন। রুমটা সম্পূর্ণ ফাঁকা। ভ্রু কুঞ্চিত হয়ে আসলো হিয়নের। তার মানে নির্বোধ মেয়েটা নিশ্চয়ই তার রুমেই ঘুরঘুর করছে। জ্বরের ঘোরে তো দিব্যি মহান হয়ে উঠেছিল তার সত্তা। যেন চেঁচে পড়ে হিয়ন মেয়েটির কাছে যায়, সে জন্যেই পুরোপুরি এড়িয়ে গিয়েছিল এক প্রকার। তবে মেয়েটাকে এমুখ না দেখে বেশ অবাকই লেগেছিল হিয়নের। সকল ভাবনা নিয়ে নিজের রুমে প্রবেশ করতেই দেখল সম্পূর্ণরূপে ফাঁকা আর পরিপাটি কক্ষ। রুমের ভিতর আর পা বাড়ালো না হিয়ন। দ্রুত ফিরে তাকাতেই তুলির মুখোমুখি হলো। আচানক অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে গেল তুলি। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিল। তড়িৎ গতিতে প্রশ্ন ছুড়ল হিয়ন। প্রিহুলা কোথায়? সে কি ফের রান্নাঘরে কাজ করতে গিয়েছে? হিয়নের কপাল জুড়ে অজানা চিন্তার সূক্ষ্ম ভাঁজ। উজ্জ্বল আলোয় কপালে ঘামের বিন্দুকণা দৃশ্যমান। নিজেকে ধাতস্থ করে ক্ষীণ গলায় উত্তর দিল তুলি। ভাবি তো গ্রামে চলে গেছে ভাইজান। কথাটুকু শুনে বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকিয়ে রইল হিয়ন। পরক্ষণে দ্রুত এলোমেলো পা ফেলে বসার ঘরের দিকে ছুটে গেল সে। লাইলা খাতুন সবে চা হাতে বসেছেন। সন্ধ্যা থেকে অতিরিক্ত চিন্তায় তার মাথা ধরে এসেছে। সম্মুখে ছেলেকে দেখে বেশ অবাক হলেন। ছেলে ফ্রেশ না হয়ে পুনরায় ছুটে কেন এলো? মেয়েটার খোঁজে নিশ্চয়। দ্রুত গতিতে এগিয়ে এসে মাকে প্রশ্নবিদ্ধ করল হিয়ন। প্রিহুলা কোথায় বাবুনি? চায়ের কাপ টেবিলে রেখে উঠে দাঁড়ায় লাইলা খাতুন। ইতস্তত ভাব তার সম্পূর্ণ মুখাবয়বে। চিন্তিত ছেলের দিকে তাকিয়ে বললেন, মেয়েটা কান্নাকাটি করে গ্রামে চলে গেছে। তোর চাচাও আর জোরাজোরি করলো। আমি যেতে দিতে চাচ্ছিলাম না। মেয়েটা একেবারে নাছরবান্দা, জহির ভাই বলল, তাই বাধ্য হয়ে যেতে দিতে হলো। মায়ের কথা শুনে রাগ তুঙ্গে উঠল হিয়নের। রাগত্ব স্বরে বলল, অসুখের জন্য মেয়েটা দুদিন স্কুলেই যেতে পারলো না। প্রিন্সিপাল আজকেও আমাকে ফোন করেছে। চাচা বললো বলেই তুমি রাজি হয়ে গেলে? তপ্ত শ্বাস ফেলে বলেন লাইলা খাতুন। আমি অন্য চিন্তা করছি হিয়ন। মেয়েটা তো নির্বোধ, জানিসই। গ্রামে গিয়ে কি বলতে কি বলে ফেলে তার ঠিক নেই। তারা কোনো জবাবদিহি চাইলে তখন কি করবি? আর গ্রামেও তো রটে যাবে। জহির ভাইকে তো আর এত কিছু বলতে পারিনি। আমার খুবই দুশ্চিন্তা হচ্ছে হিয়ন।
মায়ের দিকে কিয়ৎক্ষণ নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল হিয়ন। কথার কোনো প্রতি উত্তর নেই তার কাছে। শরীরের সঙ্গে এখন মস্তিষ্কও দুর্বল লাগছে। ক্লান্ত বিধ্বস্ত মস্তিষ্কে কোনো রকম নিচের রুমের দিকে পা বাড়ালো হিয়ন। ছেলেকে পিছু ডেকেও সারা পাননি লাইলা খাতুন। একে তো দুশ্চিন্তায় ভুগছেন, তার উপর ছেলের হাবভাবটুকুও ভালো ঠেকছে না। অজানা আশঙ্কায় মায়ের মন যে ক্রমেই বিষিয়ে উঠছে। মাথা যন্ত্রণা তীব্রতর হলো। মনে হচ্ছে যে কোনো মস্তিষ্কে বিস্ফোরণ ঘটবে। পাশেই সোফায় ধপ করে বসে পড়লেন লাইলা খাতুন। শরীর বেয়ে দরদর করে ঘাম ছুটে গেল মুহূর্তেই। পরক্ষণে জোরালো কণ্ঠে হাঁক পারলেন তুলির উদ্দেশ্যে। ছোট্ট আধোভাঙা কাঠের দরজাখানা খুলতেই ম্যারম্যার করে আর্তনাদ করে উঠল সেটা। নিঃশব্দে বাড়ির ভিতরে প্রবেশ করল প্রিহুলা। বহুদিন পর চিরচেনা জায়গায় পা রাখতেই প্রলম্বিত শ্বাস নিল। মাটির গন্ধটুকুও যেন তার চেনা। শহরের বিরাট অট্টালিকা না হলেও এই ছোট্ট কুঠুরিই তার অতি আপন। ঘরের বাইরে জ্বলছে পিঙ্গল আলো। ঘন আধারে এইটুকু আলো নিতান্তই তুচ্ছ লাগছে। দূরে এখনই কুয়াশা নেমেছে। শূন্য হাতে শহর ছেড়ে এসেছে প্রিহুলা। কেবল পরনের কাপড়টুকুই আছে সঙ্গে। টিনের ঘরের ভেতর থেকে প্রিহালের কথা শোনা যাচ্ছে। উঠোনে নিম গাছ পেরিয়ে ঘরের চৌকাঠে পা রাখল প্রিহুলা। ভেজানো কাঠের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই মায়ের মুখোমুখি হলো। ভূত দেখার মতো ভয়ানক চমকে উঠলেন রেনু বেগম। অত্যল্পকালের জন্য চোখের ভ্রম মনে হলো তার। দ্রুত এগিয়ে মেয়ের কাছে গিয়ে গায়ে হাত বুলালেন। চোখের জল বাদ মানল না প্রিহুলার। ভেতরের ঘর থেকে প্রিহাল এসে তার বুবুকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। এক ছুটে প্রিহুলাকে গিয়ে জড়িয়ে ধরল সে। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল প্রিহুলা। কণ্ঠনালী বেশ শক্ত হয়ে আছে। এই মুহূর্তে কথা বললেও গলা দিয়ে বোধহয় আওয়াজ বের হবে না। হয়তো বিহবল দৃষ্টি ফেলে মেয়ের দিকে তাকিয়ে আছেন রেনু বেগম। অজানা আশঙ্কায় মায়ের বক্ষস্থল ধক করে উঠল। এই রাত্রিরে মেয়েটা কি একাই এসেছে? দরজার বাইরে ভালো মতো উকিঝুঁকি দিয়ে কোনো রকম প্রশ্ন ছুড়লেন তিনি। তুই কি একাই আসছস পিহু? জামাই কই? শ্বশুর বাড়ি কেউ আসে নাই? মায়ের চিন্তাগ্রস্ত আতঙ্ক মুখের আদল দেখে নিজের মুখখানা চুপসে গেল প্রিহুলার। কোথা থেকে সবকিছু বলা শুরু করবে সে? আর যে কোনোদিন মেয়ে তার শ্বশুর বাড়ি ফিরে যাবে না। মাথা দুদিকে নাড়িয়ে না বোধক বোঝালো প্রিহুলা, যার অর্থ সে একাই এসেছে। ভয়ে আতঙ্কে কলিজা শুকিয়ে আসলো রেনু বেগমের। আঁচল টেনে মুখের উপর রেখে কান্না মিশ্রিত স্বরে বললেন, সর্বনাশ! তুই গ্রামে আসার আগে মায়ের কাছে একটাবার বইলা আসবি না? কত ঝামেলা চলতেছে। তোর বাপে এখনো বাড়ি ফিরে নাই। মানুষটা কয়দিন যাবৎ চিন্তায় শেষ। অহন তরে দেখলে নতুন কইরা আরেক ঝামেলা হইব। কথাটুকু বলে কপালে হাত রাখলেন রেনু বেগম। মায়ের দিকে নিষ্পলক তাকিয়ে আছে প্রিহুলা। এ কেমন পরের মতো আচরণ করছে মা? মেয়ে বিয়ে দিলে বুঝি সত্যিই পর হয়ে যায়? মেয়ের উপস্থিতি তাকে আনন্দ তো দিলই না, উল্টে তিনি ঝামেলা বলে আখ্যা দিচ্ছেন। মায়ের কথার প্রতি উত্তরে কিছু বলতে পারল না ছোট্ট কিশোরী। পায়ের তলা থেকে মৃত্তিকা সরে গিয়েছে বোধহয়। মেয়েকে টেনে রুমের ভিতরে নিয়ে এসে দরজা এঁটে দিলেন রেনু বেগম। ভয়ার্থ স্বরে বললেন, আনিসে টাকা নিয়ে অনেক ঝামেলা করতেছে। তোর তো আনিসের লগেই বিয়া ঠিক হয়েছিল। তোর বাপে এবার ওই বড় পুকুরে প্রায় লাখখানেক টাকার উপরে পোনা ছাড়ছিল। ঋণ করছিল আনিসের বাপের থেকে। তিনি নাকি স্বেচ্ছায় টাকা দিতে রাজি হয়েছিল। কিন্তু কয়েকদিন পর তোর বাপের ডাইকা নিয়ে বলছে, যদি তোরে আনিসের কাছে বিয়া দিই তাহলে এই টাকা তিনি মৌকুব কইরা দিব। তারপর বিয়েতে কি অনর্থটাই না হইল। এখন তাহার জন্যে আনিসের বাপ পাগল হইয়া গেছে। পুকুরে সব পোনা বীজ দিয়ে মাইরা ফেলাইছে আনিসে। বাধ্য হইয়া তোর বাপে জমি বন্ধক রাইখা টাকা শোধ করছে। 2 দিন তোর বাপেরে আটকাই রাখছিল অমানুষের বাচ্চারা। কথাগুলো বলতে বলতে গগন বিদারী কান্নায় ভেঙে পড়ল রেনু বেগম। মেয়েকে বুকের মধ্যিখানে আঁকড়ে ধরে পড়লেন, তুই গ্রামে আসছস এইটা শুই না যদি আনিস নতুন ফোন দিয়াটে। আমার তো ভয় করতেছে রে পিহু। কেন গ্রামে আসলি তুই, তাও একা? সবকিছু ঠিক আছে তোমা? জামাই রে ফোন দিয়ে কালকেই যান তোরে নিয়ে শহরে চলে যায়।
মায়ের কথাটুকু শুনে নিস্তব্ধ হয়ে পাথরের ন্যায় কেবল বসে রইল পিহুলা। আনিসের নামটা কর্ণপাত হতেই পৃথিবী তাকে কেন্দ্র করে বেগতিক ঘুরতে লাগলো। ছোট থেকেই আনিসের কুদৃষ্টি ছিল তার উপর। গ্রামের সবাই জানে আনিস যে পিহুলাকে বউ বলে সম্বোধন করত। নেশাগ্রস্ত হয়ে রাস্তায় কত মেয়েকে সে উত্ত্যক্ত করেছে তার ইয়াত্তা নেই। শুধু পূর্বধলা গ্রাম নয়, পাশের আরো কয়েক গ্রাম লোক আনিসের ভয়ানক রূপ সম্পর্কে অবগত। এত কিছু জেনেও বাবা কি করে রাজি হলো তার আদরের প্রিহুকে এই কুলাঙ্গারের সঙ্গে বিয়ে দিতে? তাদের থাকার এইটুকু জমি ব্যতীত অন্য আর জায়গা জমি নেই। যদি এইটুকুও হারিয়ে বসে তারা, তবে মনে হচ্ছে গ্রামে আসাটা চরম বোকামি হয়েছে প্রিহুলার। এত কিছু পূর্বে জানতে পারলে সে তার সমস্ত আবেগকে খুন করে দিয়ে জীবন যুদ্ধের লড়াইয়ে নেমে যেত নিশ্চয়ই। হিয়ন্ত আদেও স্বেচ্ছায় ফিরিয়ে নিতে আসবে না তাকে। চক্ষুশুল বিদায় হওয়াতে লোকটা নিশ্চয়ই সমগুণেই আছে। বাকি আর কিছু ভাবতে পারল না প্রিহুলা। অস্পষ্ট দৃষ্টিতে মাটির মেঝেতে স্থির তাকিয়ে রইল কেবল। মনে হচ্ছে প্রগাঢ় ভয়ঙ্কর উত্তল সমুদ্রে তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সেখান থেকে সাঁতরে ফিরে আসা সে অসম্ভব। বহুদিন পরে টুনি বাসায় এসে যেন হাঁপ ছেড়েছে। বাবাকে দেখা মাত্র শহরে তার মন ঠিক ছিল না একটুও। গ্রামে আসতে প্রায় সন্ধ্যের প্রহর পার হয়েছে তাদের। মনটা আজ খুবই ফুরফুরা টুনির। মেয়েকে বাড়ি পৌঁছে দিয়েই সেই যে বেরিয়েছে জহির, এখনো অব্দি ফেরার নাম নেই তার। বিরক্তিতে মেজাজ তুঙ্গে উঠেছে জমেলা খাতুনের। প্রিহুলা গ্রামে এসেছেন, সে খবরটুকু পেয়েছেন নাতনির কাছে। তবে বাকি কি সিদ্ধান্ত নিল জহির সেটা তো জানাই হলো না। মন উদ্বিগ্ন হয়ে আছে কেমন। তার মনে একই সঙ্গে খুশি আর অস্থির মিশেল এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। নিজেকে কিছুতেই স্থির রাখতে পারছেন না বৃদ্ধা। রাশিদার মুখে কিঞ্চিত ঘন আধার। স্বামীর এরূপ কাজে তার মন চিন্তিত হয়ে আছে। নিজের মেয়েকে নিয়ে এসেছেন ঠিক আছে, তবে হিয়নের স্ত্রীকে নিয়ে আসাটা তার একটুও পছন্দ হয়নি। টুনি বলেছে হিয়নের অনুপস্থিতিতে প্রিহুলাকে নিয়ে এসেছে জহির। এটা তো অন্যায় হয়েছে এক প্রকার। চায়ের দোকানে বসে আছে জহির, হাতের আঙ্গুলের ফাঁকে জ্বলছে সিগারেটের রক্তিম ক্ষীণ আলো। পাশেই উত্তপ্ত চায়ের কাপ থেকে সুরসুর করে ধোঁয়া উঠে অন্ধকারে বিলীন হচ্ছে। অধরষ্টে বাঁকা হাসি লেপ্টে আছে তার মনে, সুখানুভাব। এক ঢিলে দুই পাখি নয়, বরং 3 পাখি মারবে জহির। প্রথমত প্রিহুলাকে আনিসদের হাতে তুলে দিলে মোটা অঙ্কের টাকা পাবে সে। দ্বিতীয়ত ছোটখাটো একটা দুর্নাম রটিয়ে মেয়েটাকে ভাতিজার জীবন থেকে সরিয়ে দিবে। তখন গ্রামবাসী এই নিয়ে কোনো রকম জবাবদিহি করতে পারবে না তাদের। তৃতীয়ত বাবার নাম তো অক্ষুণ্ণ থাকবেই, উল্টে ধুরন্ধর মাতব্বরকে খুব ভালোভাবে শায়েস্তা করা যাবে। পুরো গ্রামকে একাই দাপিয়ে বেড়াবে জহির। গলা উঁচিয়ে বলবে, দেখো সকলে, যেই মেয়ের বিয়ে ভাঙার অপরাধে আবার ভাতিজার ঘাড়ে তাকে গছিয়ে দিয়েছ, সেই মেয়েই তো চরিত্রহীনা। শুধু কাজটা ঠিকঠাক হলেই হয়। পরিকল্পিত কথাটুকু ভাবতেই মনে এক পৈশাচিক আনন্দ অনুভব করলো জহির। পরক্ষণে মনে গুনগুন গানের সুর তুলে আনিসের নাম্বারে ডায়াল করলো। 4 বার বাজতেই রিসিভ হলো। ওপাশ থেকে নেশালো জড়ানো কণ্ঠে প্রশ্ন আসলো, কাজটা কি হয়েছে কাকা? শব্দ করে খানিক হাসলো জহির। সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, অবশ্যই। দেহ আনিস, এইখানে আমার লাভ কিছুই নাই। তোমার সঙ্গে নামমাত্র স্বল্প টাকায় চুক্তিবদ্ধ হয়েছি। মূল কথা হইল আমি তোমার ভালো চাই, বুঝলা? এই গ্রামবাসী ওই দিন তোমার লগে ইচ্ছাকৃত পিহুলার বিয়াটা বাইঙ্গা দিছে। মাতব্বরের চালাকি সব, নয়তো সামান্য পুলিশের বয়ে এই মাইয়া হাতছাড়া হইতো। আরো স্বল্প বয়সী মাইয়া গো কি বিয়া হইতেছে না গ্রামে? শুনো, এখন মাইয়া বহুত কষ্টে শহর থেকে গ্রামে নিয়া আসছি, বুঝলা? বাকি কাজ তোমার। আর সকালেই যেন টাকা হাতে পাই আমি। ফোনের ওপাশ থেকে নেশালো মিশ্রিত কণ্ঠে বিদঘুটে হেসে বলল আনিস, আজাইরা চিন্তা করবেন না কাকা, টাকা রাইতেই পাইবেন। ওই পিহুলার তো এমনিতেও আমার কাছে আসা ছাড়ার কোনো উপায় নেই। আর চরিত্রে দাগ লাগাইলে এই মাইয়া চিরজীবনের জন্য আমারই থাকবো। গ্রামবাসী কি করে এবার আমিও দেখব। বাকি কাজ আমারই। রাখি কাকা।
ফোন রাখতেই ফুরফুরে মেজাজে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো জহির। ভোরের আলো ফুটেছে কেবল বাহিরে, কয়েক হাত দূরত্বে গাছপালাগুলো স্পষ্ট দেখা যায় না। বাড়ির পিছন দিকে বড়সড় বাঁধা পুকুরে পা ডুবিয়ে বসে আছে প্রিহুলা। হিমশীতল জল যেন পা দুটো অবশ করে দিচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। রাত থেকে এক ফোঁটাও ঘুম হয়নি, চোখ দুটো বেগতিক ফুলে আছে, মাথা ভার হয়ে আছে ভীষণ। কালকের পরিহিত পাতলা সুতির সালোয়ার কামিজ গায়ে এখনো, ঠান্ডা বাতাসে গায়ের প্রতিটি লোম কাটা কাটা করে তুলছে। বারংবার ভয়ানক কথাটা কানে বাজছে, বিয়ের পর যদি সত্যিই দেখতো আনিস প্রিহুলার স্বামী, তখন গায়ে গতরে তো রূপ ভালোই বাড়ছে তোর, শহরে পানি পড়ছে না শরীরে? ভাঙা পুরুষালী কণ্ঠে হকচকিয়ে উঠল প্রিহুলা। পিছু ফিরতেই দেখলো আনিসের ওষ্ঠকোণে লেপ্টে আছে রহস্যময়ী এক হাসি। থুতনিতে হাত বুলিয়ে নিয়ে প্রিহুলাকে আপাত মস্তক পর্যবেক্ষণ করছিল সূক্ষ্মভাবে। দ্রুত উঠে দাঁড়ালো প্রিহুলা। এই ভোরে আনিসকে দেখে অবাক আর ভয় দুটোই চেকে ধরলো তাকে। উন্মুক্ত পায়ে কোনো রকম আনিসকে এড়িয়ে চলে যেতে নিলেই হাত খপ করে ধরে ফেলে আনিস। মুহূর্তেই ভয়ানক চমকে ওঠে প্রিহুলা। এরূপ পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। খসখসে কালশিটে হস্তে রাগত্ব দৃষ্টি ফেলে, কম্পিত স্বরে বলল, হাত ছাড়েন আনিস ভাই। হাত খানিকটা আরো টেনে ধরে আনিস অথরষ্টে হাসি নিয়েই বলে, কেন, আমি ধরলে কি কলঙ্ক লাগে যাইব হাতে? নাকি তো শহরের জামাই আর ফিরে ইয়া নিব না?